মামির কান্নায় করুণা হলো কৌশিকের, কিন্তু কাশপিয়া ওর মনটা যে নরম। মামির কান্নায় কষ্ট পাচ্ছে কাশপিয়াও নিজেও। কথার মাঝে কোথা থেকে ছুটে এসে রুমি বেগমের মেয়ে খবর দিল ওনাকে। আবু অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কথাটা শোনা মাত্রই কান্না থামালেন রুমি বেগম। দ্রুত উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু। এদিকে কাশপিয়া, কৌশিক আর ওদের সাথে থাকা ইয়ানাও গেল সেখানে। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা মামার ফ্যাকাশে চেহারাটা নজরে এলো কাশপিয়ার। ভাবলো মনে মনে, ইস, মানুষটা কেমন ছিলেন আর এখন কি হয়ে গেলেন। কাশপিয়ার যে বড়ই কষ্ট হচ্ছে মামার জন্য। বুকটায় কেমন ব্যথা হলো কাশপিয়ার। কষ্টে কান্না এলো চোখ বেয়ে। স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন কাশপিয়ার মামা রাফসান সাহেব। কাপা কাপা হাতরা তুলে ডাকলেন ওদেরকে। কৌশিক আর কাশপিয়া দুজনেই মুখ চাচাই করলো কিছুক্ষণ, তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হোক না কেন, মামা তো বরাবরই বট গাছের মতো আগলে রেখেছিলেন ওদের। কাশপিয়া ওর মামার মাথার কাছটায় বসলো, ওনার হাত ধরে বলল আস্তে আস্তে দিয়ে, মামা, তুমি একদম চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। কাশপিয়ার কথায় মলিন হাসলেন রাফসান সাহেব। বললেন, ভাগ্নিকে আমি তোকে দেখে রাখতে পারিনি মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে। কথাটা বলেই রাফসান সাহেব বড় করে শ্বাস ছাড়লেন। কাশপিয়া বুঝলো শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ওনার। মামার এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে বলল আবারও, মামা, এসব বলো না আর, তুমি ভালো হয়ে যাবে, চিন্তা করো না একদম। ইয়ানা দাঁড়িয়ে দেখছে সবটাই। ওনাকে হসপিটালে নিয়ে যে কোনো কাজ হবে না বুঝতে পারছে ভালো করেই। তবে উপস্থিত সবাই যে ভেঙে পড়বে তাই আর বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা। রাফসান সাহেবের অবস্থা আরো খারাপের দিকে গেল। একদিকে বোনের কান্না আর অপরদিকে মামার এরকম অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হসপিটালে নিয়ে যাবে বলে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। তারা শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করলো কি ঘটেছে। চোখের ইশারায় কিছু বলল ইয়ানাকে। ফলে ইয়ানা দ্রুত এগিয়ে আসলো, চেক করলো রাফসান সাহেবকে। তবে ওনার শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুঝতে আর বাকি নেই কারোরই। মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুব কষ্ট দেয় প্রত্যেকেই, যেভাবে কষ্ট পাচ্ছেন রুমি বেগম, ওনার মেয়ে আর কাশপিয়াও। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগ ভোগের অবসান হয়ে গেল অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। চোখের কোণে একরাশ অশ্রু জমেছে ওর। কে বলেছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষের হারানোর কষ্ট কেমন কৌশিক সেটা বোঝে। মা বাবার পর আপন বলতে এই মামাটাই ছিল ওদের। উনি যা আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যু পেরিয়ে গেছে 1 সপ্তাহ হয়ে গেল। একটার পর একটা ধাক্কা যেন দুর্বল করে দিচ্ছে কাশপিয়াকে। সবকিছু ছেড়ে ইয়াসের চলে যাওয়াটা যে সবচেয়ে খুব কষ্ট দিচ্ছে ওকে, পুড়াচ্ছে ভিতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আবার কাছে পাবে ইয়াসকে? কাশপিয়ার রুমের পাশ দিয়েই যাচ্ছিল কৌশিক। কাশপিয়ার রুমের পরেই তার রুম। এখন রাত প্রায় 12:30টার কাছাকাছি হবে। এত রাতে কাশপিয়ার রুমের দরজাটা খোলা দেখে চিন্তা হলো কৌশিকের। তাই উকি মেরে দেখলো মেঝেতে বসে আছে কাশপিয়া। চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। কাশপিয়াকে ভালো করে লক্ষ্য করলো কৌশিক। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালচিটে দাগও পড়েছে। লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। যে কেউ দেখলে বলে দেবে অনেক দিন হলো নিজের যত্ন নেয় না কাশপিয়া। দীর্ঘশ্বাস ছাড়ল কৌশিক। ভাবলো মনে মনে, বয়স বাড়ার সাথে সাথে কি কাশপিয়ার চঞ্চলতাও কমে গেছে? কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের মতো চঞ্চল কাশপিয়াকে মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে এসে জাপটে ধরবে কাশপিয়া, সাথে কত শত অভিযোগ জানাবে তাকে। কিন্তু তা তো কিছুই হলো না। কাশপিয়ার মলিন চেহারার দিকে তাকালেই মনে হয় বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভিতরটা ছাদ করে উঠল কৌশিকের। ওর অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাশপিয়ার সাথে? কেন এভাবে ভেঙে পড়েছে ওর বোনটা? কৌশিক কথা বলতে চাইল কাশপিয়ার সাথে। ওর রুমে যাবে বলে পা বাড়াতেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ওর পেছনে। মাথাটা ঘুরিয়ে তাকালো কৌশিক। দেখলো ইয়ানা দাঁড়িয়ে আছে ওর থেকে 2 থেকে 3 হাত দূরে। ইয়ানা ওর চোখের ইশারায় কাশপিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকও শুনলো ইয়ানার কথা। একবার তাকালো মেঝেতে বসে থাকা কাশপিয়ার দিকে।
পরে আবার কৌশিক রুমের দরজাটা ভালোভাবে আস্তে করে আটকে দিয়ে চলে গেল ইয়ানার সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে, নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ইয়ানা আর কৌশিক দুজনেই দাঁড়িয়ে আছে ছাদে, তাকিয়ে আছে আকাশ পানে। অনেকক্ষণ হলো এভাবে দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। ইয়ানা, আমার বোনটাই কি হলো? ওর এই বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পাচ্ছি না আমি। কৌশিকের কথা শুনে ইয়ানা বলল, কৌশিক, ওকে একা থাকতে দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই চলে যাচ্ছিল ইয়ানা, তখনই পথ আটকালো কৌশিক। শক্ত করে ওর হাতটা চেপে ধরল। ভ্রুকুচকে ইয়ানার দিকে তাকিয়ে কৌশিক বলল, তোমার আবার কি হলো? প্রতি উত্তরে ইয়ানা বলল, আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক। আম্মু আব্বু বারবার কল দিচ্ছেন আমাকে। কৌশিক তখন বলল, আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? ইয়ানা তখন মলির মুখে বলল, আমি এখানে থাকতে আসিনি কৌশিক। কথাটা বলে ইয়ানা এক ঝটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। পা বাড়ালো আবারও চলে যাবে বলে। তখনই কানে এলো কৌশিকের কণ্ঠস্বর, বিয়ে করবে আমাকে? থেমে গেল ইয়ানা পাজরা, চোখ মুখে ওর খুশির ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করছে সে। দেরিতে হলেও কথাটা শুনলো তবে। ফিরে তাকালো ইয়ানা। কৌশিক ওর কাছে এসে হাত দুটো ধরে বলল, ইয়ানা, আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু হবে তুমি? ভালোবাসবে আমাকে? কৌশিকের প্রশ্নের উত্তরে মুচকি হাসলো ইয়ানা। উপর নিচ মাথা নাড়িয়ে সাই জানালো কৌশিকের কথায়। কৌশিকও হাসলো ইয়ানা হাসির উত্তরে। ওকে আগলে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাশপিয়া। সকালে সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করেই। ওনাকেই দেখবে বলেই যাচ্ছে, হোস্টেলে যাওয়া বাহানা মাত্র। ইয়াস না থাকলেও ওই বাড়ি এবং ওই বাড়ির মানুষগুলোর সাথে কাশপিয়া আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে। মায়ের মতো শাশুড়ি অসুস্থ শুনে মনটা ঠিক থাকছে না। তাই তো ও বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হচ্ছে কাশপিয়া। কৌশিকে তো আর বলা যাবে না ওর বিয়ের বিষয়ে। কৌশিক কেমন ভাবে নেবে বিষয়টা এটাও জানা নেই কাশপিয়ার। আয়নার কাছে দাঁড়িয়েছিল কাশপিয়া, চুলগুলো ঠিক করে নিচ্ছিল। আর ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়ানা প্রতিবিম্ব দেখল সে। ঘুরে তাকালো কাশপিয়া। আর তখনই ইয়ানা হেসে ভিতরে আস্তে আস্তে বলল, দু হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ইয়ানা। সবগুলো বিছানায় রেখে একটা একটা করে কাশপিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক রাখা সেখানে। ফলে সবকিছু দেখে অবাক হলো কাশপিয়া। ইয়ানা জানলো কিভাবে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? পরক্ষণে ভাবলো কাশপিয়া, হয়তো ওর ভাই বলেছে। ইয়ানা মুচকি হেসে জিজ্ঞেস করলো কাশপিয়াকে, কেমন আছো কাশপিয়া? দ্রুত গতিতে মাথা তুলে তাকালো কাশপিয়া। হাসি মুখটার সাথে সাথেই চুপসে গেল। এই অতি পরিচিত নাম ডাকটা যে কেবল ইয়াসের মুখেই মানায়। আর ইয়ানা সেই নামে কেন রাখছে ওকে? নিজেকে স্বাভাবিক করে বলল কাশপিয়া, ইয়ানা আপু, এই নামে আমাকে ডেকো না। প্রতি উত্তরে ইয়ানা বলল, কেন, এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? ইয়ানা প্রশ্নতে চুপ করে রইল কাশপিয়া। ওর যে নামটা শুনলেই মনে পড়ে ইয়াসের কথা। পরে আবার নিজেকেই বোকাঝোকা দেয়, কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা। ধ্যান ভাঙলো কাশপিয়ার। ইয়ানা তখন ডেকে বলল, এই মেয়ে, কি এত ভাবছো তুমি? কথাটা কাটানোর জন্য বলল কাশপিয়া, না কই কিছু না তো। আচ্ছা বাদ দাও, তোমরা বিয়ে করছো কবে? প্রতি উত্তরে ইয়ানা বলল, তোমার এক্সাম শেষ হলে। কাশপিয়া তখন বলল, আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কি সম্পর্ক? ইয়ানা তখন বলল, তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডন যাবে কি করে তুমি? ইয়ানার কথায় হাসলো কাশপিয়া। সময় নষ্ট করলো না আর। ইয়ানার নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাশপিয়া এক্সামের পরেই লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে কাশপিয়ার। আর এরই মধ্যে আবার ইয়ানা আবু আম্মু এসেছেন দেশে। কৌশিক ইয়ানা আংটি বদল হয়ে গেছিল আগেই। বিয়েটা সেরে ফেলতে চাইলেন ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তার উপর আবার একমাত্র মেয়ের পছন্দ। তাই এই বিয়েতে বাধা দেয়নি কেউই। সুন্দর মতো বিয়ে হয়েছে ওদের। কৌশিক ইয়ানা বিয়ের এক সপ্তাহ হলো। আর কাশপিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেকদিনই, রেজাল্টও বেরিয়ে যাবে হয়তো। তাই আর দেরি করলো না কৌশিক। আর ওরা আজকেই ফিরে যাবে লন্ডনে। বাড়িতে এখনো আছেন রুবি বেগম। উনি কৃতজ্ঞত কৌশিকের কাছে। এত কিছুর পরেও যে ঠাঁই দেবে বাড়িতে, তাদের ধারণা তো ছিল না ওনার। সময়টা সকাল, চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশপিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাশপিয়া এই বিড়াল ছানাটাও একটা নাম দিয়েছে, মমি।
দিনের বেশিরভাগ সময়ই এই বিড়ালটার সাথে কথা বলে সময় কাটাইছে। বাতাস বইছে চারিদিকে, সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার দুই পাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর কাশপিয়া আজকে দ্বিতীয়বারের মতো হাঁটতে বেরিয়েছে, তাও আবার একা একা।